বাংলাদেশ নানা ধরনের গুণের কারণে সারা পৃথিবীতে পরিচিত। কিন্তু এত সব গুণের মধ্যে এমন একটা গুণ আছে যেটা বাংলাদেশকে সারা পৃথিবীর মধ্যে প্রথম দিকে নিয়ে আসে। আর সেই গুণটা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এটা বাংলাদেশের অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, এতটাই বড় ইন্ডাস্ট্রি যে 2007 সালে $35.8 বিলিয়ন টেক্সটাইল এক্সপোর্ট হয় বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে। আর এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি যে দেশের 1 কোটির থেকেও বেশি লোক কাজ করে, তাদের জীবনযাপন করে, অর্থাৎ মোট জনসংখ্যার 1.652% লোক সরাসরিভাবে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। আজকের সময় যদি সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশকে এই সেক্টরে কারোর সাথে প্রতিযোগিতা করতে হয়, তবে সেটা শুধু চায়নার সাথে। কারণ চায়নার বর্তমান অবস্থায় এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি যে প্রথম, আর বাংলাদেশ অবস্থান করছে দ্বিতীয় স্থানে। আজ আপনি পৃথিবীর দেশগুলোতে গেলে ম্যাক্সিমাম জায়গায় মেড ইন বাংলাদেশ লেখা কাপড় অবশ্যই দেখতে পাবেন। তো এখন প্রশ্নটা আসে, কিভাবে বাংলাদেশ এত বড় একটা টেক্সটাইল এক্সপোর্টকারী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলো, যেখানে কিনা বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে কেবলমাত্র 50 বছর হলো। তো আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় জানার চেষ্টা করবো যে কি ধরনের ফিউচার আছে যে বাংলাদেশের এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। তো চলুন কথা না বেড়ে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সাবির হাসান খালেদ। আজকে সম্পূর্ণ আলোচনায় আছি আপনাদের সাথে। বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি অনেক পুরনো একটা ইন্ডাস্ট্রি, কিন্তু যদি এই ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের ডেভেলপের কথা বলি, তবে সেটা গত 10-15 বছরে হয়েছে। আর এই 10-15 বছরে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি শুধু মিলিয়ন না, বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়িয়েছে। আপনি যদি বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির কাহিনীটা শুরু থেকে জানেন, তবে এই কাহিনীটা শুরু হয় 1971 সালে। 1971 সালে গঠিত সরকারের মধ্যে একজন ছিলেন নুরুল কাদের খান, আর তার পজিশনটা ছিল সরকারের সেক্রেটারি হিসেবে। নির্দিষ্ট তথ্য বলছে তিনি একজন দেশপ্রেমিক ছিলেন। তখন তিনি একটা বিষয় রিয়েলাইজ করলেন যে দেশে যুদ্ধের পর যে ক্রাইসিস গুলো দেখা দেবে, তার মধ্যে জব ক্রাইসিস অন্যতম। আর এই সমস্যা থেকে বাঁচতে তৎকালীন সময় তিনি এমন কিছু সিদ্ধান্ত নেন যার সুফল স্বরূপ আজকের বাংলাদেশ। সর্বপ্রথম তিনি 1976 সালে 130 জনের একটা টিম সাউথ কোরিয়া পাঠান। আর তাদের সাউথ কোরিয়া পাঠানোর উদ্দেশ্য ছিল তারা যেন রেডিমেড গার্মেন্টসের সমস্ত কাজ শিখে আসে, যেন বাংলাদেশি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে রেডিমেড গার্মেন্টস তৈরি করে সারা পৃথিবীতে এক্সপোর্ট করতে পারে। নুরুল কাদের খানের মাথায় ঠিক এই প্ল্যানটাই ছিল। আর নুরুল কাদের খানের পাঠানো 130 জনের টিমটা যখন দেশে ফেরত আসে, তখন তাদের মধ্যে অধিকাংশ লোকই পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করা শুরু করে। আর 1982 সালে দেশ গার্মেন্টস নামক একটা কোম্পানি শুরু করে এই নুরুল কাদের খান, যেটা কিনে এক্সপোর্ট করতো রেডিমেড ড্রেস পার্ট। বাংলাদেশ 1980 সালে $3.5 মিলিয়ন টেক্সটাইল এক্সপোর্ট করে। কিন্তু আমরা যদি 2007 সালে টেক্সটাইল এক্সপোর্টের হিসাবটা করি, তাহলে তার অঙ্কটা দাঁড়ায় $10.7 বিলিয়ন। এখানে একটা বিষয় খুব ভালোভাবে বুঝেন যে 1980 সালের যে হিসাব, সেখানে বলা হচ্ছে $3.5 মিলিয়ন। আবারও বলছি মিলিয়ন ডলার। আর 2007 সালের হিসাবটা হচ্ছে বিলিয়ন ডলারের। এখন মিলিয়ন থেকে বিলিয়নের দূরত্ব কতটা, তা এই ভিডিওতে কোনোভাবে বোঝানো সম্ভব না। যদি মিলিয়ন বিলিয়নের দূরত্ব বুঝতে চান, তাহলে আই বাটনে দেওয়া ভিডিওটা দেখতে পারেন। সেখানে মিলিয়ন বিলিয়নের দূরত্ব সম্পর্কে ডিটেলসে বলা হয়েছে। এবার মূল আলোচনায় ফিরি। এই যে এত দ্রুত, অর্থাৎ 1980 থেকে 2007 সালের যে সাকসেস, তার মূলে ছিল বাংলাদেশের জনগণের সাপোর্ট। কারণ কোনো সরকার কখনো কোনো ইন্ডাস্ট্রিকে বড় করতে পারে না। ইন্ডাস্ট্রি বাড়াতে বা বড় করতে ওইখানকার জনগণের সব থেকে বড় কন্ট্রিবিউশন থাকতে হয়। আর বাংলাদেশের জনগণ অনেক বেশি সাহায্য করেছে এই ইন্ডাস্ট্রিকে বড় করতে। আজকের সময় বাংলাদেশ থেকে যত মালই এক্সপোর্ট করা হোক না কেন, তার মধ্যে 80% হচ্ছে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আজ বাংলাদেশে 5000-এর বেশি টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, যেখানে কিনা কাপড় তৈরি করা থেকে শুরু করে কাপড় এক্সপোর্ট করা পর্যন্ত সমস্ত কিছু করা হয়। এখন আবার আরেকটা প্রশ্ন এসেছে যে এত সব মাল বাংলাদেশ কার কাছে এক্সপোর্ট করে? কোন দেশ আছে যারা কিনা এত পরিমাণে ইম্পোর্ট করছে মাল বাংলাদেশ থেকে? এই প্রশ্নের উত্তরে তো অনেকগুলো দেশের নামই সামনে আসে। তবে সব থেকে বড় দুই ইম্পোর্টারের কথা যদি বলি, একটি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, দ্বিতীয়টি হচ্ছে ইউনাইটেড স্টেট। থেকে এক্সপোর্ট হওয়া মোট 80% টেক্সটাইলই যায় এই দুই দেশে। এই সেক্টরে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী চায়নাও তাদের রেভিনিউ কান্ট্রিগুলোর সাথে তাদের এক্সপোর্ট বাড়াচ্ছে, যা বাহ্যিক হিসাব করলেই বোঝা যায়। চায়না 2010 সালের দিকে $52 মিলিয়ন টেক্সটাইল এক্সপোর্ট করতো, যা 2019 সালে এসে দাঁড়ায় $500 মিলিয়ন। মানে তারা মাত্র 9-10 বছরে তারা তাদের টেক্সটাইল এক্সপোর্টকে 10 গুণ বাড়িয়েছে। 2021 সালের জুলাই থেকে 2022 সালের জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ প্রায় এক বছরের মধ্যে বাংলাদেশ এই সেক্টরে 30% পর্যন্ত গ্রো করে। মোট কথা, যেখানে কিনা চায়নার গ্রোথ হচ্ছে 10%, সেখানে বাংলাদেশের গ্রোথ হচ্ছে 30%। কিন্তু 2020 সালে এক অদ্ভুত ঘটনা ঘটে। ভিয়েতনাম বাংলাদেশকে দ্বিতীয় পজিশন থেকে তৃতীয় পজিশনে সরিয়ে দেয় এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিজে। আর সব থেকে বেশি এক্সপোর্টকারী দেশের তালিকায় ভিয়েতনাম দ্বিতীয় স্থানে চলে আসে। ভিয়েতনাম যে হঠাৎ করে এসে এরকম সফলতা পেয়েছে তা কিন্তু না। ভিয়েতনাম ও বাংলাদেশের মতো অনেক পুরনো এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, আর তারা অনেকদিন যাবত গ্রো করার চেষ্টা করছিল, বাট পারছিল না। কিন্তু এখানে বলার মতন কথা হচ্ছে, পরের বছরই বাংলাদেশ চমৎকারভাবে কামব্যাক করে ভিয়েতনামকে সরিয়ে দ্বিতীয় স্থানে চলে আসে। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে গ্রো করছে এমন অনেক দেশই আছে বর্তমানে। প্রথম দিকে বাংলাদেশ সব থেকে বেশি টেক্সটাইল এক্সপোর্ট করতো স্পেনে, কিন্তু 2021 সালে টার্কি বাংলাদেশকে পিছনে ফেলে স্পেনে এক্সপোর্ট করা শুরু করে। তবে বাংলাদেশের গত 20-30 বছরে এই গ্রোথ দেখে অনেকেই ধারণা করে 2025 সালে বাংলাদেশ $100 বিলিয়ন টেক্সটাইল
টেক্সটাইল এক্সপোর্ট করবে। বিশ্ব দরবারে বাংলাদেশ নানা ধরনের কাজের দ্বারাই পরিচিত, কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের দ্বারা যে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ, তা অন্য সব কাজের ক্ষেত্রেও বিরল। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।